আজকে প্রায় 4টা বেজে গেছে ওই আলোচনা শেষ করতে। 4টার পরে নতুন এজেন্ডা আজকে যেগুলা তালিকাভুক্ত ছিল তার একটা বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরা বিগত 3 দিন যে আলোচনাগুলো করেছি আমার মনে হয় ঐকমত্য কমিশনের মাননীয় ভাইস প্রেসিডেন্ট প্রফেসর আলী রিয়াজ সাহেব আপনাদেরকে ব্রিফ করেছেন আজকে, অথবা আজকের আলোচনা ব্রিফ করেছেন আমি ঠিক জানি না। 17 তারিখে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল 70 অনুচ্ছেদ আর জাতীয় সংসদের স্থায়ী কমিটি সমূহের সভাপতি, নারী আসন সংক্রান্ত এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আর চিফ জাস্টিস নিয়োগ সংক্রান্ত। মানে 17 তারিখে আমাদের আলোচনার বিষয়বস্তু অনেক ছিল এবং আলোচনা হয়েছে অনেক, তবে সিদ্ধান্ত সবগুলো আমরা এক জায়গায় আসতে পারিনি। শুধু 70 অনুচ্ছেদ সম্পর্কে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পেরেছিলাম, ঐকমত্য কমিশনও জানিয়েছে, সেটা আপনারা জানেন। আজকে আমি এগুলো পুনরুল্লেখ করব না। স্থায়ী কমিটি সংক্রান্ত একটা অগ্রগতি হয়েছিল, সেটাও আপনারা জানেন, আমরা ওই দিন আমাদের পক্ষ থেকে জানিয়েছি। নারী আসন, দ্বিকক্ষ বিশিষ্ট বিষয় এবং পার্লামেন্টের বিষয় আর চিফ জাস্টিস নিয়োগের বিষয় সংক্রান্ত বিষয়গুলো আরো অধিকতর আলোচনার জন্য রেখেছিলেন। যে পর্যায়ে এসছে সেটা আগামী সপ্তাহের যে কোনো দিনে আলোচনা হবে বলে আমাদের জন্য এটা এইভাবে নির্ধারিত হয়েছে। 18 তারিখে যে সমস্ত আলোচনা হয়েছিল তার মধ্যে গতকালকে যেটা এনসিসি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল সম্পর্কে, সেইটা কোনো আলোচনায় কোনো পর্যায়ে এখনো পর্যন্ত যাওয়া যায়নি, সেটাও পেন্ডিং রয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন সংক্রান্ত কালকে দীর্ঘ আলোচনা হয়েছে। সেই আলোচনার প্রেক্ষিতে যেহেতু এটা বিকালে আলোচনা হয়েছিল, সেই আলোচনা সমাপ্ত হয়নি। এটা আজকের দিনের প্রথম এজেন্ডা হিসাবে, অবশিষ্ট অংশ হিসাবে আলোচনা শুরু হয়েছে এবং সেই আলোচনা মধ্যাহ্নভোজের পরেও কন্টিনিউ করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়টা নিষ্পত্তি হয় না। এই কারণে যে রাষ্ট্রপতি নির্বাচনের আগে রাষ্ট্রপতির ক্ষমতা কি হবে এবং রাষ্ট্রপতির কি কি বিষয়ে স্বাধীনভাবে মতামত দিতে পারবেন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হলে সেই ইলেকট্রাল কলেজ সংক্রান্ত দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের সদস্যগণ, নারী আসনের সদস্যগণ আর জাতীয় সংসদ সদস্যগণ নিয়ে ইলেকট্রাল কলেজ হবে কিনা, তাদের ব্যালটে তাদের ভোটটা গোপন ব্যালটের মাধ্যমে হবে কিনা এবং ইলেকট্রাল কলেজের মধ্যে আরো বিস্তৃত হবে কিনা, যে আইডিয়াগুলো নিয়ে আলোচনা হয়েছে। তাতে করে এই আলোচনাও এসছে যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বারগণ, স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ের ইলেক্টেড প্রতিনিধিগণ, পৌরসভা, সিটি কর্পোরেশন সহ জেলা পরিষদ সহ তারা এখানে ভোটার হবেন কিনা, এই আলোচনা ওখানে এসছে। তো বিভিন্ন রকমের মতভেদের কারণে রাষ্ট্রপতির ইলেকট্রাল কলেজ সম্পর্কে যেহেতু সিদ্ধান্ত আসা যায়নি, সেটাও পরবর্তীতে আলোচনার জন্য পেন্ডিং রাখা হয়েছে। এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের আলোচনাটা আজকে আবার এই জন্যই শুরু করতে চেয়েছেন, ওনারা শুরু করেছেন যে ইলেকট্রাল কলেজ যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে হয়, আগে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হচ্ছে কিনা, হলে কত সদস্য হবে, তার নির্বাচন পদ্ধতি কি হবে, সদস্য এগুলো নির্ধারণ হওয়া উচিত। এই আলোচনাটা ওনারা এনেছেন, সেটাও এখনো পর্যন্ত কোনো জায়গায় আমরা আসতে পারিনি, আলোচনাটা চলছে। আর জেলা সমন্বয় কাউন্সিল সম্পর্কে যে আলোচনাটা গতকালকে ছিল, এটারও অগ্রগতি হয়নি। আজকের যে এজেন্ডাগুলো প্রথমে এজেন্ডা ফিক্স করা হয়েছিল, তার মধ্যে প্রথম এজেন্ডা ছিল প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আলোচনা। সে প্রধানমন্ত্রীর মেয়াদ সংক্রান্ত আলোচনাটা আজকের 1 নম্বর এজেন্ডা থাকলেও আলোচনাটা শুরু হয়েছে বলতে গেলে 4:30টার পরে। তো সেই জন্য সেই আলোচনাটা আরো বিস্তারিত আলোচনার জন্য পরবর্তী রোববারে অথবা তারপরে আলোচনা হবে। এই বিষয়টা এইভাবেই সিদ্ধান্ত হয়েছে এবং রোববারের আলোচনার জন্য অন্যান্য যেগুলো বিষয়গুলো পেন্ডিং ছিল, সেই পেন্ডিং বিষয়গুলো রাখবেন বলে ওনারা বলেছেন। তার মধ্যে নারী আসন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট অথবা চিফ জাস্টিসের বিষয়টা এবং রাষ্ট্রপতি নির্বাচন ইত্যাদি, এগুলো হয়তো রবিবারে হবে। নতুন কোনো এজেন্ডা সেদিন অন্তর্ভুক্ত হবে কিনা এখনো আমরা জানি না। যাই হোক,
আজকের আলোচনার ভিত্তিতে আমার মনে হয় আপনারা প্রশ্ন না করলে আমার পক্ষে বেশি বলার কিছু নেই। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে আমাদের দলীয় অবস্থান সংস্কার কমিশনে যেভাবে আমরা লিখিতভাবে জানিয়েছিলাম এবং পরবর্তীতে আলোচনা হয়েছে তা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচনটা বিদ্যমান পদ্ধতিতে বর্তমান সংবিধানে যেভাবে আছে সংসদ সদস্যগণ নির্বাচন করবেন। আপনারা যদি দয়া করে একটু আলাপ কমানো, সেই হিসাবে আমাদের প্রস্তাব আছে। তবে সেই প্রস্তাবের সাথে আমরা অ্যাড করেছি পার্লামেন্টের সদস্যগণ 300 সদস্য যারা সরাসরি নির্বাচিত হবেন, তারপরে মহিলা আসন যদি 100-তে উন্নীত হয়, বর্তমানে 50 আছে, সেই সদস্যগণ তাহলে 400। আর যদি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে স্থাপিত হয়, সেটার নাম সিনেট দেয়া হয়েছে, পরবর্তীতে সেই নাম ফাইনালি কি দাঁড়াবে সেটা এখনো জানি না। তার সদস্য সংখ্যা যদি 100 হয়, যেটা আমাদের প্রস্তাব, তাহলে এই 500 জন সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হবে। এখানে একটি আইডিয়া এসছে যে তাদের ভোটটা কি ওপেন হবে নাকি গোপন হবে। তা একটা পপুলার মতামত এখানে উঠে এসছে, তা হচ্ছে গোপন ব্যালটে হওয়া উচিত। তা আমি আমাদের দলের অবস্থান এবং কনস্টিটিউশনাল ইন্টারপ্রিটেশন নিয়ে যে কথাগুলো ওখানে বলেছি আপনাদের সামনে বলতে পারি। যেহেতু আর্টিকেল 70-তে আমরা ওপেন করে দিয়েছি, কয়েকটা বিষয় বাদে বাকি সব বিষয় পার্লামেন্টের সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবেন, দলের বিপক্ষেও আলোচনা করতে পারবেন, অবস্থান নিতে পারবেন। সেখানে আমাদের 4টা বিষয় আছে। একটা হচ্ছে আস্থা ভোট, অর্থ বিল, সংবিধান সংশোধন বিল এবং জাতীয় নিরাপত্তা সংক্রান্ত এই বিষয়গুলো বাদ দিলে বাকি সর্ব বিষয়ে সংসদ সদস্যগণ স্বাধীন থাকবেন। তাহলে এই ক্ষেত্রেও তো সংসদ সদস্যগণ স্বাধীন। তো সুতরাং এই স্বাধীনতা ভোগ করে যদি সবাই একটা সর্বসম্মত সিদ্ধান্তে আসে যে গোপনীয় ব্যালটের মধ্য দিয়ে এই 500 সদস্যের ইলেকটোরাল কলেজের সবাই সংসদ সদস্যগণ বুদ্ধা হাউসের, তারা যদি গোপন ব্যালটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করেন, সেখানে স্বচ্ছতা, নিরপেক্ষতা সবকিছু বজায় হবে বলে আমরা মনে করি। তবে সেটা সিদ্ধান্তের বিষয় এবং এই সিদ্ধান্তটা আমাকে আমার দলের পক্ষ থেকেও অনুমোদন নিয়ে আসতে হবে। যদিও কনস্টিটিউশনালি এটা মোটামুটি একটা গ্রহণযোগ্য সিদ্ধান্তের মতো হয়ে যায়, যেহেতু আমাদের আর্টিকেল 70-তে এটা ওপেন করা আছে। এটা হচ্ছে আমাদের অবস্থা। আর ইলেকটোরাল পিআর পদ্ধতিতে নির্বাচনের ব্যাপারে বিএনপি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের এই সিদ্ধান্তটা এখনো পর্যন্ত পেন্ডিং আছে, সেটা আরো আলোচনার দাবি রাখে। তখন যদি একটা পর্যায়ে দাঁড়ায়, যেমন আমাদের কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে আমরা উভয় কক্ষে 2/3 ভোটের মধ্য দিয়ে কনস্টিটিউশন সংশোধনের প্রস্তাব আমরা রেখেছি এবং সেটা অনেক দলের পক্ষ থেকে আছে, রিটেন আমরা দিয়েছি এবং সংস্কার কমিশনের পক্ষ থেকে আছে। কিন্তু যদি পিআর পদ্ধতিতে আপার হাউসে সদস্যগণ নির্বাচিত হন, তাহলে দেখা যাবে এখানে 2/3 মেজরিটি পাওয়া তো বহুত দূরের কথা, 50% মেজরিটিও কেউ পাবে না। কারণ আমাদের ইতিহাসে, সংসদ নির্বাচনের ইতিহাসে, আমাদের পলিটিক্যাল কালচারে সবকিছু অ্যানালাইসিস করে দেখা যায় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনগুলোতে কোনো দল সর্বোচ্চ 40, 41, 42 জোট সহ এর বেশি পায়নি। যদি পপুলার ভোটে 50% ভোট কোনো দল না পায় বা জোট না পায়, তাহলে উচ্চ কক্ষে এই পিআর পদ্ধতি অনুসরণ করা হলে তারা অর্ধেক আসনও পাবে না। আর যদি আমরা জেনারেল বিল পাশ করতেও চাই, সেই ক্ষেত্রেও এই অর্ধেক মেজরিটি আমাদের লাগবে। আর যদি সংবিধান সংশোধন করতে চাই, 2/3 মেজরিটি উভয় হাউসে লাগবে। এই সমস্ত সাবজেক্ট যদি কন্ডিশন দ্যাট এগুলো সব লাগাতে হবে। সেই ক্ষেত্রে যদি আপার হাউসে সংবিধান সংশোধন বিল এবং জেনারেল বিল পাশ করার ক্ষেত্রে যদি কন্ডিশনস এরকম হয় যে জেনারেল মেজরিটিতে হবে বা তার চাইতে কম ভোটে হবে, তখন কিছু কিছু বিষয় আলোচনায় আসবে। বাট এটা আমার দলীয় অবস্থান নয়। এই সমস্ত ক্ষেত্রে বিবেচনায় আমরা বলেছি যে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ নির্বাচনটা
বোধহয় এখন আমাদের কনসিডার করা ঠিক হবে না। তবে আমাদের দলের পক্ষ থেকে আমরা এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ধারণা প্রস্তাব এই জন্যই দিয়েছিলাম যে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, ক্রীড়াবিদ, সমাজবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী সহ দেশের বিভিন্ন সেক্টরে যাদের অবদান আছে, যাদের চিন্তাধারা, যাদের কন্ট্রিবিউশন জাতিকে, আমাদের জাতি গঠনে এনরিচড করবে বা যাদের কন্ট্রিবিউশন থাকা উচিত, তাদেরকে এখানে প্রতিনিধিত্ব আকারে অ্যাকোমোডেট করার জন্যই আমরা এটি বিবেচনা করেছিলাম। এবং আমরা এখানে সরাসরি ভোটের কথাও কিন্তু এই পার্লামেন্ট গঠনের ক্ষেত্রে, আপার হাউসের ক্ষেত্রে বলে নাই। তো সর্বদিক বিবেচনায় আমরা মনে করি পিআর পদ্ধতিটা এখানে সঠিক হবে না।